হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি স্যাম্পল ইভ্যালুয়েশন পেপার। এটা কিন্তু বাংলার শিক্ষা পোর্টালেই কিন্তু দেয়া আছে। তো এইখানে তিনটে ইভ্যালুয়েশন পেপার দেয়া হচ্ছে, একটা হচ্ছে ফার্স্ট সামেটিভের ওপরে, একটা সেকেন্ড সামেটিভের ওপরে, একটা থার্ড সামেটিভের ওপরে। এছাড়াও কিন্তু থাকছে ইন্টারনাল ফর্মেটিভ ইভ্যালুয়েশন। এইগুলো কিন্তু আমি সবই পার্ট বাই পার্ট তোমাদের দিতে থাকবো। তো আজকের জন্য সেটা হচ্ছে ক্লাস 9-এর জন্য যে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের যে একটা মডেল কোয়েশ্চেন দেয়া হয়েছে, সেই কোয়েশ্চেনটা এখানে আমি সলভ করে দেখাচ্ছি। তো দেখো, প্রথমেই দেয়া আছে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টেক্সট বুক, যেটা আমাদের আছে ব্লিস, সেখান থেকেই আর কি তৈরি করেছেন এরা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের কোয়েশ্চেনটা। টাইম দেওয়া আছে 1.5 ঘন্টা, ফুল মার্কস 40, যেটা আমাদের ফার্স্ট সামেটিভের টাইম থাকে। তো এখানে রিডিং স্কিলের ভেতরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওই এ ডে ইন আ জু, ওইখান থেকে প্যাসেজটা দেওয়া রয়েছে। এই প্যাসেজটা তোমাদের পড়া আছে, এটা আমি আর পড়ছি না। তা আমি চলে আসছি সরাসরি কোয়েশ্চেন অ্যান্সারে। এখানে 3 নম্বরের এমসিকিউ রয়েছে, একটা করে 3টে। সেখানে কি বলা হয়েছে দেখো। প্রথমে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এই অল্টারনেটিভ থেকে এই অ্যান্সারগুলোকে করতে হবে। তো অল্টারনেটিভগুলো আমি পড়ছি, তোমরা দেখে নাও। আর তোমাদের এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, নতুন একটা জিনিস শুরু হতে চলেছে, যেটা হচ্ছে টেলি টিচিং। অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু টিচারদের নাম, ফোন নাম্বার নেওয়া হয়েছে এবং ছাত্রদের জন্য একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হবে, যেটা হচ্ছে টোল ফ্রি, যেখানে তোমরা নিজেদের কোয়ারিজ ওই টোল ফ্রি নাম্বারে ফোন করলে তোমরা জানতে পারবে। তার জন্য তোমাদের একটা শিডিউল দিয়ে দেওয়া হবে, কোন ডেটে বা কোন বারে কোন সাবজেক্টের বিষয়ে তোমরা জানতে পারবে। তোমরা ফোন করলেই তোমাদের যাবতীয় কোয়ারিজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সুতরাং সরকারি তরফ থেকে এই যে ইনিশিয়েটিভটা নেওয়া হচ্ছে, তোমরা অবশ্যই এর সুযোগটা নিও, খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে। এছাড়া আরও একটা তথ্য এখানে দিয়ে রাখি, যেটা হচ্ছে যাদের ডিসিএফে ফোন নাম্বার ভুল দেওয়া আছে, তোমরা ইমিডিয়েটলি স্কুলে গিয়ে নিজেদের নাম্বারগুলো আপডেট করে দাও, কারণ অনেক কিছু খবরাখবর এখন কিন্তু তোমাদের মোবাইলের মাধ্যমে আসবে। তো চলে আসছি কোয়েশ্চেন অ্যান্সারে। প্রথম যেটা দেয়া আছে, ইন দ্য মর্নিং দ্য জু গেটস ওপেন অ্যাট। সকালবেলায় জুয়ের গেট খোলে কোন সময়? তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 10 o'clock। নাম্বার 2 হচ্ছে দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট টুয়ার্ডস। কখন এই যে ভিজিটিং ক্রাউড, অর্থাৎ যারা দর্শকরা যারা আসে, তারা কোন সময় থিন আউট করে যায়, মানে পাতলা হয়ে যায় কোন সময়? সেটা হচ্ছে অপশান সি, ইভিনিংয়ে। নাম্বার 3 হচ্ছে দ্য শ্যাডোজ ক্রিপ ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড। তো ওই শ্যাডো অর্থাৎ ছায়াগুলো কিসের ওপরে ছড়িয়ে পড়তে থাকে? সেটা হচ্ছে ফ্লাওয়ার বেড, যেখানে আর কি ফুলের মানে বাগান তৈরি করা হয় সেই জায়গাটায়। আর নাকি আরেকটা কোন জায়গায় হয়, সেটা হচ্ছে অপশান ডি, হচ্ছে রোকারি, অর্থাৎ যে পাথর দিয়ে যে কারুকার্য করা সেই জায়গাটায় উপরে ছায়া গিয়ে পড়ে। বিয়ের দাগে বলছে দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে এই চার্টটাকে ফিল আপ করতে হবে। এখানে যেটা দেওয়া রয়েছে, প্রথমটা টাইম অফ অ্যাকশন, কোন সময় হয়েছে, আর হোয়াট হ্যাপেন্ড, কী হয়েছে। প্রথমটা দেওয়া আছে টাইম অফ অ্যাকশন, সেটা হচ্ছে অ্যাট 10 o'clock, 10টার সময়। কী হয়েছে না, সেখানে বলা হবে যে অ্যান্সারটা লিখেছি দেখো, জু গেটস আর ওপেন্ড, জুয়ের গেটটা খুলে দেওয়া হতো। অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটার্স অ্যারাইভ, এবং ভিজিটারদের যে প্রথম যে ঢেউ, সেটা মানে ভেতরে চলে আসতো। নাম্বার 2-তে বলা আছে হোয়াট হ্যাপেনটা দেওয়া রয়েছে, সেটা কি? দ্য রবিন সিজেস টু সিং অ্যান্ড ফ্লাইজ অফ টু পার্চ, অর্থাৎ রবিন পাখি তার গান গাওয়া থামাতো এবং পার্চ অর্থাৎ যে দাঁড় উঁচু যে ডালে সেখানে উঠে যেত। এটা টাইম অফ অ্যাকশন, এটা কোন সময় হতো? এটা হচ্ছে ইন দ্য ইভিনিং, সন্ধ্যেবেলা, যখন সব ভিড় পাতলা হয়ে যেত, প্রায় জু বন্ধ হয়ে যেত, সেই সময় এই ঘটনাটা ঘটতো। নেক্সট বলছে গিভ 2 এক্সাম্পলস অফ আনসিভিলাইজড বিহেভিয়ার অফ হিউম্যান বিংস অ্যাজ ইউ ফাইন্ড দেম ইন দ্য টেক্সট। এই টেক্সটে তুমি যে হিউম্যান বিংসদের যে অসভ্য বর্বরচিত ব্যবহারের উদাহরণ পেয়েছো, সেই উদাহরণ তোমাকে এখানে একটু দিতে হবে। সেইটা হচ্ছে কি দেওয়ার চেষ্টা করেছি আমি, দেখো। 2 এক্সাম্পলস অফ আনসিভিলাইজড বিহেভিয়ার অফ হিউম্যান বিংস আর, হিউম্যান বিংসদের দুটো অসভ্য ব্যবহার যেটা আমরা এখানে পেয়েছি, সেটা হলো নাম্বার 1, থ্রোয়িং স্টোনস অর প্রডিং অ্যান অ্যানিমাল উইথ এ স্টিক। কোনো অ্যানিম্যালের দিকে পাথর ছোড়া বা তাকে লাঠি দিয়ে খোঁচানো, এটা একটা বর্বরচিত কাজ। আর 2 নম্বর হচ্ছে গিভিং দ্য সিম্প্যাঞ্জি লাইটেড সিগারেটস অর রেজার ব্লেডস, অর্থাৎ সিম্প্যাঞ্জিদেরকে জ্বলন্ত সিগারেট বা ব্লেড সেগুলোকে তাদের হাতের দিকে ছুড়ে দেওয়া, এটাও কিন্তু একটা বর্বরচিত কাজ। নেক্সট যেটা দেওয়া আছে, একটা পোয়েম দেওয়া রয়েছে, যেটা হচ্ছে অটাম। এই কবিতাটা তোমরা নিশ্চয়ই পড়েছো। তো আমরা চলে আসছি সরাসরি কোয়েশ্চেন অ্যান্সারে, যেখানে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে 2 নম্বরের দুটো কোয়েশ্চেন রয়েছে, কি রয়েছে দেখো। দ্য ফিটফুল gust takes the faded leaves away from the
কোথা থেকে ওই ফিটফুল গাস্ট মানে মাঝে মাঝে যে দমকা বাতাস সেটা কোথা থেকে ওই পাতাগুলোকে উড়িয়ে নিয়ে যেত, সেটা হচ্ছে সঠিক উত্তর অপশন বি, এলম ট্রি। নাম্বার 2 বলছে দ্য বার্ড হুজ চার্প উড মেক বিলিভ দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই ইজ, যার গান শুনে মনে হচ্ছিল, যার কিচিরমিচির শুনে মনে হচ্ছিল যে বসন্ত এবার আসতে চলেছে, সেটা কোন পাখি, সেটা সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, স্প্যারো। নেক্সট বলেছে লিস্ট টু থিংস দ্যাট দ্য পোয়েট লাভস, কবি যে দুটো জিনিস এমন যেটা কবি ভালোবাসেন, কবিতার থেকে আমরা পাচ্ছি, সেটা এখানে লিস্ট করতে বলা হয়েছে। তো লিস্ট করবার চেষ্টা করেছি। দেখো দ্য পোয়েট লাভস কী কী ভালোবাসেন। নাম্বার 1 দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেক্স দ্য কেসমেন্ট অল ডে, অর্থাৎ যে দমকা বাতাস যেটা সারাদিন ধরে ওই জানলার যে বড় জানলাগুলোর যে কাঁচগুলোকে সারাদিন ধরে নাড়িয়ে দিয়ে যায়, সেই বাতাসকে উনি ভালোবাসেন। আর নাম্বার 2 হচ্ছে দ্য শেকিং টুইক ডান্স স্টিল দ্য শার্ট অফ ইভ, অর্থাৎ সন্ধে পর্যন্ত যে গাছের ডাল সেটা যেন নৃত্য করে বেড়াচ্ছে, সেইটা তিনি দেখতে ভালোবাসেন। নেক্সট আসছে একটা আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজটা আমি তোমাদের জন্য পড়ে দিচ্ছি, দেখো। রিড দ্য প্যাসেজ এবং তার তলায় কিছু কোয়েশ্চেন রয়েছে, সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে। কি বলা আছে, ইন ওয়ান অফ দ্য লার্জেস্ট মেরিন লাইফ ডিজাস্টার্স অন দ্য ইন্ডিয়ান coast in recent memory, 46 carcasses of whales were found washed ashore near the ত্রিচেন্দুর বিচ ইন চেন্নাই ডিস্ট্রিক্ট। আর যেটা বলতে চাওয়া হচ্ছে যে সব থেকে বড় একটা ওই সামুদ্রিক জীবনযাত্রার মধ্যে একটা বড় দুর্ঘটনার ফলে দেখা যাচ্ছে যে 46টা হোয়েল বা তিমি মাছের যে মৃতদেহ সেটা দেখা যাচ্ছে যে ভেসে এসেছে ওই ত্রিচেন্দুর বিচ চেন্নাই ডিস্ট্রিক্টে। এই বিচটায় সেটা দেখা যাচ্ছে যে এই 46খানা তিমি মাছের মৃতদেহ সেটা পড়ে রয়েছে। আর্লি টুডে হোয়াইল মোর দ্যান 250 হুইচ ওয়ার স্ট্র্যান্ডেড ইন দ্য সোয়ালো ওয়াটার, এবং এর সঙ্গে আরও 250টা তিমি মাছ যারা খুব স্যালো ওয়াটার মানে হচ্ছে যেটা অগভীর জল, সেই জলে এসে তারা আটকে আছে, ওয়ার পুস্ট ব্যাক ইনটু দ্য ডিপ সি, এবং সেইগুলোকে কি করা হয়েছে যে হিউম্যান বিংরা বা ওখানে যারা অফিসিয়াল ছিল তারা কিন্তু সেইগুলোকে ঠেলে আবার ডিপ সিতে পাঠিয়ে দিয়ে এসেছে। অফ দেম 35 কুড বি রেস্কিউড বাই ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসিয়াল, এদের মধ্যে 35টাকে কি করা গেছে না ফরেস্ট অফিসিয়ালরা তাদেরকে উদ্ধার করতে পেরেছে। ফিশারম্যান অ্যান্ড ফায়ার অ্যান্ড রেস্কিউ পার্সোনাল অ্যান্ড মানে এই এতজনা মিলেই এটাকে উদ্ধার করতে পেরেছে। অ্যান্ড 46 ডায়েড ডিউ টু ডিহাইড্রেশন, কিন্তু 46টা তাদেরকে আর বাঁচানো যায়নি, কারণ এরা ডিহাইড্রেশন মানে শরীরে জলের অভাব। এই স্যালো ওয়াটারে তারা যথেষ্ট পরিমাণ জল তারা কিন্তু ইনহেল করতে পারেনি, যেটার থেকে তারা আর কি অক্সিজেনটাকে নেবে। অন দ্য শোর, তারা এই পাড়ে চলে আসার জন্য তারা জলকে গ্রহণ করতে পারেনি, তার কারণে মারা গেছে। অ্যাকর্ডিং টু দ্য অফিসিয়াল অ্যান্ড ফিশারম্যান ইন দ্য এরিয়া, 125 whales were founded at কালামঞ্জি ইন 1973। বলছে যে এখানে যে অফিসিয়ালরা এবং যারা ফিশারম্যান তারা বলছেন যে 1973 সালে নাকি এরকম একবার হয়েছিল, যখন 125খানা হোয়েল তারা এই কালামঞ্জি এই বিচটাতে মারা গিয়েছিল। In August last year, the carcass of a 33 feet long whale was found on the beach near a village in নাগাপাত্তিনাম ডিস্ট্রিক্ট, অর্থাৎ নাগাপাত্তিনাম ডিস্ট্রিক্টে গত বছর আগস্ট মাসে একটা 33 ফুট লম্বা তিমি মাছের মৃতদেহ পাওয়া গেছিল। ইন এপ্রিল দ্য কার্কাস অফ এ হোয়েল ওয়াজ ওয়াস্ট অ্যাশোর হওয়ার কথা অন দ্য ভেপ্পাল্লোডাই কোস্ট, which was identified as sperm whale by a team of scientists from the Fisheries College and Research Institute FCRI। তো এইখানের লোকেরা সেটা এই FCRI এর যারা অফিসিয়াল আছে তারা আইডেন্টিফাই করেছিল যে ওই ভেপ্পালোদাই কোস্টে যে হোয়েলের যে মৃতদেহটা ভেসে এসেছিল সেটা একটা স্পার্ম হোয়েল। বাট দ্য ম্যাস স্ট্যান্ডিং হুইচ হ্যাপেন নাও ইজ এ রেয়ারিটি, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে যেভাবে ওই তিমি মাছ মারা যাচ্ছে সেটা কিন্তু এবার ওরা একটা রেয়ারিটির জায়গায় চলে যাচ্ছে, মানে ওরা বিলুপ্তের পর্যায়ে চলে যাচ্ছে। দ্য স্টেটসম্যান 13 জানুয়ারি 2016 এই সময়কার একটা রিপোর্ট। এবার চলে আসছি আমরা কোয়েশ্চেন অ্যান্সারে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো অল্টারনেটিভ থেকে আমরা সঠিক উত্তরটা বেছে নেব। দ্য নাম্বার অফ হোয়েল কার্কাসেস ফাউন্ড ইন দ্য ত্রিচেন্দুর বিচ ইজ, অর্থাৎ কতগুলো ওই হোয়েলের মৃতদেহ তিমি মাছের মৃতদেহ পাওয়া গেছিল, সঠিক উত্তর হচ্ছে অপশান সি 46। নাম্বার 2 35 হোয়েলস কুড বি রেস্কিউড বাই, 35টা হোয়েলকে
রেস্কিউ করেছে কারা, ওখানে কিন্তু অ্যাকচুয়ালি অনেকগুলো দেয়া আছে। তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সবকটা অপশান নেই, সেই জন্য প্রথম যারা হয়েছিল, প্রথম যাদের নামটা পেয়েছিলাম তাদেরকে আমরা রাখছি, সেটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসিয়াল, অপশান ডি। নেক্সট নাম্বার 3 বলছে 125 whales were found dead at কালামঞ্জি ইন, কালামঞ্জিতে 125টা হোয়েলের যে মৃতদেহ পাওয়া গেছিল সেটা কোন সালে, সেটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশান বি 1973। নেক্সট আসছি বি এর কোয়েশ্চেনে, স্টেট ওয়েদার দ্য স্টেটমেন্টস আর ট্রু আর ফলস অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্ট। তো প্রথম যেটা আছে, দ্য কার্কাস অফ এ 33 feet লং হোয়েল ওয়াজ ফাউন্ড অন ত্রিচেন্দুর বিচ, এটা ফলস হবে। এটা হচ্ছে দ্য কার্কাস অফ 33 feet লং হোয়েল, এটা পাওয়া গেছিল ইন নাগাপাত্তিনাম ডিস্ট্রিক্টে, এই জায়গার বিচে পাওয়া গেছিল, এই ত্রিচেন্দুর বিচে কিন্তু পাওয়া যায়নি। নাম্বার 2 বলা হচ্ছে দ্য কার্কাস অফ এ হোয়েল ফাউন্ড ইন ভেপ্পালোডাই কোস্ট ওয়াজ আইডেন্টিফাইড অ্যাজ এ স্পার্ম হোয়েল বাই FCRI, এটা কিন্তু সঠিক, কারণ আমরা ওইখানে দেখলাম দেওয়া আছে দ্য কার্কাস অফ এ হোয়েল ভেপ্পালোডাই কোস্ট আইডেন্টিফাইড অ্যাজ স্পার্ম হোয়েল বাই FCRI, এই লাইনটা ওখানে দেওয়া আছে, আমি শুধু সংক্ষিপ্ত করে লিখেছি জায়গার অভাবের জন্য, তোমরা গোটা লাইনটাকে লিখে দেবে। নেক্সট হচ্ছে গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য অ্যাবভ প্যাসেজ, ওই উপরের প্যাসেজটার একটা টাইটেল দিতে হবে, তার জন্য 2 মার্কস আছে। আমরা টাইটেল দেবো 46 হোয়েল ডায়েড ইন এ মেরিন লাইফ ডিজাস্টার, এইটা কিন্তু একটা সুইটেবল টাইটেল হতে পারে। নেক্সট আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়ে। প্রথমে এর দাগে বলা হচ্ছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, ব্র্যাকেটে যে অল্টারনেটিভগুলো দেওয়া রয়েছে তার মধ্যে যেটা সঠিক সেটা বেছে নিতে হবে। দেওয়া আছে মাই সিস্টার ড্যাশ হওয়ার কথা, হার পেন্টিং জাস্ট নাও, জাস্ট নাও মানে এইমাত্র শেষ করেছে, মানে শেষটা কমপ্লিট হয়েছে, কাজ কমপ্লিট হয়েছে, সেই জন্য আমরা এটাকে পারফেক্ট করে বলতে পারবো, তাই আমরা এটা বলবো মাই সিস্টার হ্যাজ ফিনিশড হার পেন্টিং জাস্ট নাও। নেক্সট হচ্ছে ইয়েস্টারডে মিস্টার সেন, কি বলা হচ্ছে ড্যাশ দিয়ে যদি হয় তারপরে অংশটা হচ্ছে সাম মানি ইন অ্যান অরফানেজ, অর্থাৎ কোনো একটা অরফানেজ, অর্থাৎ কোনো একটা অনাথ আশ্রমে তিনি কিছু টাকা দান করেছেন, সুতরাং এটা আমাকে করতে হবে ডোনেটেড, মানে গতকালের কাজ যেহেতু সেই জন্য পাস্ট টেন্স দেবো। নেক্সট আছে চেঞ্জ দ্য ভয়েস, বলা আছে দে হ্যাভ ওয়ান দ্য ফুটবল ম্যাচ, তাহলে দে হ্যাভ ওয়ান মানে তারা জিতেছে, কি জিতেছে না দ্য ফুটবল ম্যাচ, এই ভার্বের উপর যদি আমরা কি প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা অবজেক্ট পাই, তো সেই অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট করতে হবে, তাই করেছি দেখো দ্য ফুটবল ম্যাচ। এবার যেহেতু এখানে হ্যাভ আছে, যেহেতু দে ছিল, দে প্লুরাল নাম্বার বলে হ্যাভ ইউজ হয়েছে, কিন্তু দ্য ফুটবল ম্যাচটা একটাই ম্যাচ, সেই জন্য এক্ষেত্রে আমাকে হ্যাজ করতে হবে, দ্য ফুটবল ম্যাচ হ্যাজ বিন ওয়ান বাই দেম। হয়ে গেল নাম্বার 2, আওয়ার টিচার উইল ডেলিভার এ লেকচার টুমোরো, এখানেও আমাকে অবজেক্ট খুঁজতে হবে, আওয়ার টিচার হয়ে গেল সাবজেক্ট, উইল ডেলিভার করবেন মানে দেবেন, কি দেবেন না এ লেকচার, সুতরাং এ লেকচারটা হয়ে যাচ্ছে এখানে অবজেক্ট, এই অবজেক্টটাকে আমাকে সাবজেক্ট করতে হবে, কি হবে এ লেকচার, উইল ডেলিভারের মাঝখানে শুধু আমি একটা বি বসিয়ে দিলাম, এ লেকচার উইল বি ডেলিভার্ড টুমোরো বাই আওয়ার টিচার, এটা হয়ে গেল কমপ্লিট। নেক্সট আসছে ন্যারেশন চেঞ্জ, এইখানে বলা আছে গ্র্যান্ডমাদার সেড টু মি আই ওয়াজ দ্য ফার্স্ট গার্ল ইন মাই ক্লাস, এইখানে দেখে একটা জিনিস দেখতে হবে, গ্র্যান্ডমাদার সেড আছে, আবার কোটেশনের ভেতরে রয়েছে আই ওয়াজ, তাহলে এখানেও পাস্ট টেন্স আছে, আবার বাইরেও পাস্ট টেন্স আছে, সুতরাং আমি যখন কোটেশন তুলবো এই ভেতরের পাস্ট টেন্সটাকে আমাকে পাস্ট পারফেক্ট করতে হবে। আর যারা একটা জিনিস দেখবার আছে, এখানে যে আই এবং মাই রয়েছে, এই আই এবং মাই দুটো কাকে বোঝাচ্ছে, এটা কিন্তু এই মিকে বোঝাচ্ছে না, এটা গ্র্যান্ডমাদারকে বোঝাচ্ছে। কোটেশনের ভেতরে আই মি মাই থাকলে দুজন বাইরে যে ব্যক্তির কথা বলা আছে তার মধ্যে যে প্রথম ব্যক্তি তাকে ইন্ডিকেট করে, তো এখানে আমাকে বলতে হবে গ্র্যান্ডমাদার টোল্ড মি দ্যাট সি, গ্র্যান্ডমাদারের জন্য সি নিয়ে এলাম, সি হ্যাড বিন দ্য ফার্স্ট গার্ল ইন হার ক্লাস। নেক্সট ফাদার সেড টু হিজ সান গড ব্লেস ইউ মাই চাইল্ড, এখানে দেখো মাই চাইল্ড কথাটা আছে, এটা আমাদের ট্রাবল সৃষ্টি করতে পারে, সেই জন্য আমাদের কি করতে হবে এই মাই চাইল্ডটাকে প্রথম দিকে নিয়ে চলে আসতে হবে, তাহলে কি আমাদের পরের অংশটার ন্যারেশন চেঞ্জ করতে খুব একটা অসুবিধা হবে না। তো আমরা কি করব অ্যাড্রেসিং হিজ সন অ্যাজ মাই চাইল্ড, এই অংশটাকে প্রথমেই যদি নিয়ে নিই তাহলে শুধু রয়ে গেল গড ব্লেস ইউ, এইটা ন্যারেশন চেঞ্জ করাটা খুব একটা কষ্টকর হবে না। অ্যাড্রেসিং হিজ সন অ্যাজ মাই চাইল্ড ফাদার প্রেড, বাবা প্রার্থনা করলেন দ্যাট গড মাইট হেল্প হিম, এখানে হিম যেহেতু বাবাকেও প্রোনাউনে হিম বোঝানো যেতে পারে, আবার ছেলের ক্ষেত্রেও তাই হতে পারে, সুতরাং এই হিম প্রোনাউনটা কার জন্য ইউজ হচ্ছে সেটা ব্র্যাকেটে দিয়ে দেওয়াটা একটু দরকার, সেই জন্য গড মাইট হেল্প হিম, তারপর ব্র্যাকেটে হিজ সন কথাটা লিখে দিলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে হিমটা কাকে বোঝানো হচ্ছে। নেক্সট আসছি ফলোয়িং আর দ্য মিনিংস অফ ওয়ার্ডস দ্যাট ইউ
কাম অ্যাক্রস ইন দ্য প্যাসেজ গিভেন ইন কোয়েশ্চেন নাম্বার এই 3 নম্বর কোয়েশ্চেনে যেটা দেওয়া আছে তার মানে ওয়ার্ডের কিছু হিন্ট দেওয়া আছে, সেই ওয়ার্ডটাকে খুঁজতে হবে। নাম্বার 1 হচ্ছে ডেড বডি অফ অ্যান অ্যানিমাল, একটা অ্যানিমালের ডেড বডি, তাকে বলা হচ্ছে কার্কাস। এবং নাম্বার 2 হচ্ছে আনইউজুয়াল কেস, আনইউজুয়াল কেসকে আমরা বলছি রেয়ার। ওখানে রেয়ারিটি দেওয়া আছে, রেয়ারিটি মানে হচ্ছে এটা নাউন, কিন্তু আমাদের আনইউজুয়াল এটা যেহেতু অ্যাডজেক্টিভ, সেই জন্য আমাকে ওই রেয়ারিটিটার অ্যাডজেক্টিভ করে রেয়ার করে এখানে দিতে হবে। নেক্সট আসছে রাইটিং, রাইটিংয়ে বলা হচ্ছে ইউজ দ্য ফলোয়িং ফ্লোচার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ স্টিল ইজ প্রডিউসড, কীভাবে স্টিল তৈরি হয় সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে পয়েন্ট দেওয়া আছে, ধরো আয়রন ওর অর্থাৎ যে লৌহ আকরিক সেটা সংগ্রহ করতে হবে, মিক্সড উইথ কোক অ্যান্ড লাইম, থেকে কয়লা এবং চুন দিয়ে মেশাতে হবে। টেকেন টু ব্লাস্ট ফার্নেস অর্থাৎ যে চুল্লি যেখানে লোহা গলানো হয় সেখানে নিয়ে যেতে হবে। মেল্টেড আন্ডার হাই টেম্পারেচার, প্রচণ্ড টেম্পারেচার গলাতে হবে। পিগ আয়রন মানে হচ্ছে তোমার হচ্ছে মন্ড, মানে লৌহ মন্ড যেটাকে বলা হয় সেটা তৈরি হবে। মেল্টিং ফর পিউরিফিকেশান, তারপর যে অশুদ্ধিগুলো আছে সেগুলোকে সরিয়ে দিয়ে শুদ্ধ আয়রনকে বার করতে হবে। তার সঙ্গে অ্যাড কার্বন, কার্বনকে মিক্স করতে হবে এবং স্টিল সেখান থেকে তৈরি হয়ে যাবে। তো এইটা আমরা লিখছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা যেহেতু বোর্ডের, সেই জন্য বোর্ডের লোগো ফোগো দেওয়া রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছ। তো আমরা চলে আসছি, এটা আমার নিজের লেখা প্রোডাকশন অফ স্টিল। তো এইটা তোমরা দেখে নাও যে কীভাবে স্টিলের প্রিপারেশন হয়। স্টিল ইজ এ ভেরি ইউজফুল থিং, স্টিল হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় আমাদের জিনিস। ইট ইজ ম্যানুফ্যাকচার্ড ইন এ বিগ ওয়ে ইন এ ফ্যাক্টরি, এটা যে কোনো ফ্যাক্টরিতে খুব বড়োভাবে বৃহৎ আকারে তৈরি করা হয়। ম্যানুফ্যাকচার্ড মানে তৈরি করা। দ্য প্রোডাকশান ইজ ডান ইন দ্য ফলোয়িং ওয়ে, যে পরবর্তী অংশে এটা বলা হয়েছে সেইভাবে কিন্তু এই প্রোডাকশানটা হয়ে থাকে। অ্যাট ফার্স্ট, প্রথমত আয়রন ওর ইজ কালেক্টেড ফ্রম মাইন্স, অর্থাৎ যে খনি সেইখান থেকে লৌহ আকরিককে সংগ্রহ করা হয়। নেক্সট ইট ইজ মিক্সড উইথ কোক অ্যান্ড লাইম, তারপরে এগুলোকে কোক মানে ওই কয়লা এবং তার সঙ্গে চুন এগুলো মিশিয়ে এটাকে প্রস্তুত করা হয়। দ্য মিক্সচার ইজ দেন টেকেন টু দ্য ব্লাস্ট ফার্নেস, তারপর সেটাকে ওই লোহা গলানো চুল্লিতে এই মিক্সচারটাকে নিয়ে যাওয়া হয়। দেয়ার ইট ইজ হিটেড অ্যাট এ ভেরি হাই টেম্পারেচার, সেখানে মানে খুব হাই টেম্পারেচারে এটাকে গলানো উত্তপ্ত করা হয়। দাস ইট ইজ মেল্টেড, তাতে করে কি হয় এই আকরিকটা গলে যায়। অ্যান্ড পিগ আয়রন ইজ প্রডিউসড, এবং সেইখান থেকে লৌহ মণ্ড তৈরি হয়। অ্যাট দ্য নেক্সট স্টেজ, এর পরের স্টেজে কী করা হয়, দ্য পিগ আয়রন ইজ পিউরিফাইড, এই পিগ আয়রনকে পিউরিফাই করা হয়, এর ভেতরে যে অশুদ্ধিগুলো আছে সেগুলোকে বার করে দেওয়া হয় বাই অ্যাডিং কার্বন টু ইট, এবং এইটা পিউরিফিকেশানের জন্য কী করা হয় তাতে কার্বন ব্যবহার করা হয়। অ্যান্ড মেল্টিং ইট, তারপরে কার্বন এর সঙ্গে মিশিয়ে মেল্ট করে দিলে মানে ইমপিউরিটিসগুলো বেরিয়ে চলে যায়, এটা পিউরিফাই হয়ে যায়। নাও স্টিল ইজ অবটেন্ড অ্যাজ দ্য ফাইনাল প্রোডাক্ট, এবং এইখান থেকে ফাইনাল প্রোডাক্ট হিসাবে এইভাবে আমরা স্টিলকে পেতে পারি। এইখানেই আমাদের যে ফার্স্ট সামেটিভের যে স্যাম্পল কোয়েশ্চেন সেটা শেষ হলো। তোমাদের এটা আমি বলবো যে অবশ্যই যে ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করো, এবং ভিডিওটাকে এর পরবর্তী ভিডিওগুলো দেখবার জন্য তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওর জন্য ওয়েট করো। থ্যাংক ইউ।